চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর খুঁজব। তোমরা বলতে পারবে, ছোট্ট একটা চারা গাছ সে তো সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু কি করে খাদ্য কোথা থেকে পায় বলো তো? মানুষ যখন উপবাস করে তখন শরীরের জৈবিক ক্রিয়া তো আর বন্ধ থাকে না, কিন্তু শরীর শক্তি পায় কোথা থেকে? ঘাস পশুদের খাদ্য, মানুষের খাদ্য নয় কেন বলো তো? এই সমস্ত নানা ধরনের ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের গল্পে। আজকে আমরা মূলত ফ্রুক্টোজ এবং কিছু ডাইস্যাকারাইড আর কিছু পলিস্যাকারাইডের সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। প্রথমে আমরা ফ্রুক্টোজ নিয়ে কিছু কথা বলবো। ডি মাইনাস ফ্রুক্টোজ এ সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করব। ফ্রুক্টোজের ছবিটা যদি আমরা দেখি, গঠন সংকেতটা এর ফ্রুক্টোজের গঠন সংকেত, এবং এই গঠন সংকেত থেকে আমরা কিছু তথ্য মনে রাখার চেষ্টা করব। ফ্রুক্টোজ সাধারণ সংকেত C6H12O6। এই ফ্রুক্টোজ দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা কিটো গ্রুপ আছে, ফলে এটা একটা কিটোহেক্সোস। ফ্রুক্টোজ হলো একটা কিটোহেক্সোস। তাই হবে কিনা বলো, কিটো গ্রুপ আছে ফলে এটা একটা কিটোহেক্সোস। এবং সেই সঙ্গে মনে রাখবে এটা একটা আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় মনোস্যাকারাইড। কোথায় পাওয়া যায় একে? মধু এর উৎস যদি আমরা দেখি, এই যে ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায় বলো তো? মধুতে পাওয়া যায়। মধু আর মিষ্টি ফলে পাওয়া যায়। মিষ্টি ফলে, যেহেতু মিষ্টি ফলে একে পাওয়া যায়, সেই জন্য একে ফ্রুট সুগার বলা হয়। ফ্রুট সুগার বলে, মনে থাকবে। আর এর জলীয় দ্রবণ বামাবর্তী। আপেক্ষিক আবর্তনের মান -1.33 ডিগ্রি, সেজন্য একে লেভুলজ বলা হয়। লেভুলজ বলা হয় যেহেতু বামাবর্তী। আর এর C5 কার্বন এর কনফিগারেশন ডিগ্লিসারালডিহাইডের মতন। তাই একে ডি ফ্রুক্টোজ বলা হয়। আর এটা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায়। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয়, মনে থাকবে। এর হলো উৎস, উৎপন্ন হয়। আর এর প্রধান বাণিজ্যিক উৎস হলো ইমুলিনের আর্দ্র বিশ্লেষণ। এই হলো ফ্রুক্টোজের একটা সাধারণ পরিচিতি। বোঝা গেছে নিশ্চয়ই। আজকে আমরা যে মনোস্যাকারাইডটা নিয়ে কথা বলছি, আগের ক্লাসে আমরা গ্লুকোজের ধর্ম, প্রস্তুতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আজকে আমরা ফ্রুক্টোজ নিয়ে কথা বলছি। এবং ফ্রুক্টোজ হলো, দেখতে হবে এর মধ্যে একটা কিটো গ্রুপ থাকে, এটা একটা কিটোহেক্সোস। এটা আলোক সক্রিয় মনোস্যাকারাইড। মিষ্টি ফলে পাওয়া যায় বলে একে ফ্রুট সুগার বলা হয়। এবং এর জলীয় দ্রবণ বামাবর্তী, দেখতে পাচ্ছ, আপেক্ষিক আবর্তন -1.33 ডিগ্রি। আর বামাবর্তী হয় একে লেভুলজ বলা হয়। সর্বাধিক অপ্রতিসম কার্বনের কনফিগারেশন দেখতে পাচ্ছ, ডান দিকে ওইটা আছে ডিগ্লিসারালডিহাইডের মতন, সেই জন্য একে ডি ফ্রুক্টোজ বলা হয়। এবং সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে আমরা ফ্রুক্টোজ পাই।
বাণিজ্যিকভাবে যে ফ্রুক্টোজ তৈরি করা হয় সেটা হলো ইমিউলিন পলিস্যাকারাইড যে আছে তার আর্দ্র বিশ্লেষণের ফলে আমরা এই ফ্রুক্টোজটাকে বাণিজ্যিকভাবে প্রস্তুত করে থাকি। বোঝা গেছে তো? আমরা এবার এর প্রস্তুতি দেখব, ফ্রুক্টোজের প্রস্তুতি। ফ্রুক্টোজ বাণিজ্যিকভাবে আমরা এর শিল্প প্রস্তুতি দেখব, ফ্রুক্টোজের শিল্প প্রস্তুতি। তোমরা বলতে পারবে ফ্রুক্টোজকে লেভুলোজ বলা হয় কেন? শিল্প প্রস্তুতি, ইমিউলিন পলিস্যাকারাইড পলিস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা ইমিউলিন পলিস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণ আমরা বাণিজ্যিকভাবে ফ্রুক্টোজ তৈরি করে থাকি। C6H10O5 ইমিউলিন এর সাথে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে ফ্রুক্টোজ পাওয়া যায়। এই হলো এর বাণিজ্যিক উৎস ফ্রুক্টোজ। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা এবার এর ভৌত ধর্ম দেখব, ফ্রুক্টোজের ভৌত ধর্ম। ফ্রুক্টোজের ভৌত ধর্ম, এটা সাদা কেলাসাকার, এবং এর গলনাঙ্ক 102 ডিগ্রি সি। এটা কার্বোহাইড্রেটের মধ্যে মনে রাখবে কার্বোহাইড্রেটের মধ্যে সর্বাধিক মিষ্টি, সব থেকে বেশি মিষ্টি, যতগুলো কার্বোহাইড্রেট এর মধ্যে সব থেকে বেশি মিষ্টি। এটা জলে দ্রাব্য, আর জৈব দ্রাব্যকে স্বল্প দ্রাব্য বা অদ্রাব্য, কিছু কিছুতে দ্রাব্য, কিছু কিছুতে অদ্রাব্য। এই হলো ভৌত ধর্ম। তাহলে যে ফ্রুক্টোজটা নিয়ে আজকে আমরা কথা বলছি এটা একটা সাদা কেলাসাকার পদার্থ, গলনাঙ্ক প্রায় 102 ডিগ্রি সেলসিয়াস। কার্বোহাইড্রেটগুলোর মধ্যে এটা সর্বাধিক মিষ্টি, এবং এটা জলে দ্রাব্য। জৈব দ্রাব্যকে কিছু কিছু জৈব দ্রাব্যকে স্বল্প দ্রাব্য, আবার কিছু কিছু জৈব দ্রাব্যকে অদ্রাব্য। আমরা এবার ফ্রুক্টোজের রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। ফ্রুক্টোজের রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম তো ফ্রুক্টোজ মিউটারোটেশন দেখায়। আগের ক্লাসে আমরা মিউটারোটেশন বুঝেছি। মিউটারোটেশন দেখায় এবং এর আপেক্ষিক আবর্তন -1.33 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে -92 ডিগ্রি হয়। সেই সঙ্গে এটা বিজারক সুগার, তাই এর টলেন্স ফেলিংকে কি করবে বলো তো? বিজারক সুগার হলে টলেন্স ফেলিংকে বিজারিত করবে। টলেন্স ফেলিং বিজারিত করে, আর এটা অসাজন গঠন করে। ঠিক আছে? ফলে রাসায়নিক ধর্ম এটা মনে রাখবে, মিউটারোটেশন দেখায় এবং এর আপেক্ষিক আবর্তনের মান -1.33 থেকে হ্রাস পেয়ে 92 ডিগ্রি হয়। টলেন্স ফেলিংকে বিজারিত করে, অসাজন গঠন করে। আমরা 1 নম্বর ধর্ম যদি দেখি, যেমন মনে রাখবে জারণ। আমরা যদি বলি ফ্রুক্টোজের জারণ, তো ব্রোমিন জল দ্বারা জারিত হয় না। মনে থাকবে, জারিত হয় না, ব্রোমিন জল দ্বারা কিন্তু জারিত হয় না।
কি হয়, গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়, গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত হয়, মনে থাকবে, জারিত হয়। এবং আমরা ফ্রুক্টোজের সংকেতটা যদি লিখি, ফ্রুক্টোজের সংকেত C6H12O6 ফ্রুক্টোজ, সংক্ষেপে সংকেতটাকে লিখলাম। একে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করা যায় তাহলে এটা জারিত হয়, তৈরি করবে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড তৈরি করে। আর তৈরি করে গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড, এই হলো এর জারণ। ফলে মনে রাখবে, ফ্রুক্টোজকে যদি জারিত করা যায়, মৃদু জারণ ব্রোমিন জল দ্বারা জারিত করা যায় না। ফলে ব্রোমিন জলের সাহায্যে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করতে পারি। কিন্তু ফ্রুক্টোজকে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করা যায় তাহলে এটা জারিত হয় এবং টার্টারিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন করে। আমরা ফ্রুক্টোজের বিজারণ দেখব। সোডিয়াম অ্যামালগাম দ্বারা যদি ফ্রুক্টোজকে বিজারিত করা যায় তাহলে সেক্ষেত্রে সরবিটল উৎপন্ন হবে। বিজারণ, সোডিয়াম অ্যামালগাম দ্বারা কি উৎপন্ন হবে বলো তো? সরবিটল উৎপন্ন হয়, সরবিটল উৎপন্ন হয়। সোডিয়াম অ্যামালগাম দ্বারা যদি বিজারিত করা যায় তাহলে সরবিটল উৎপন্ন হবে। সরবিটল, বোঝা গেছে? এই হলো এর বিজারণ। সুতরাং ফ্রুক্টোজকে যদি বিজারিত করা যায় সোডিয়াম অ্যামালগাম দ্বারা তাহলে সেক্ষেত্রে সরবিটল উৎপন্ন হবে। আমরা তৃতীয় বিক্রিয়া দেখব ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে। ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে বিক্রিয়ায় অসাজন গঠন করে। ফ্রুক্টোজ অতিরিক্ত ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে। সেক্ষেত্রে তৈরি হবে অসাজন। অসাজন, এর নাম ফ্রুক্টোজ, অসাজন তৈরি হবে, অসাজন। বোঝা গেছে? তো এক্ষেত্রে নোটবুক দিয়ে একটা কথা মনে রাখবে। তো তোমরা বলতে পারবে যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ফ্রুক্টোজের বিক্রিয়া উৎপন্ন যৌগটার নাম কি? এখানে মনে রাখবে যে আমরা গ্লুকোজের বিক্রিয়া কিন্তু দেখেছিলাম একই অসাজন তৈরি হয়েছিল। মনে পড়ছে? গ্লুকোজের ক্ষেত্রে বিক্রিয়াটাতে একই অসাজন তৈরি হয়েছিল। সেই জন্য নোটবুক দিয়ে মনে রাখবে যে অসাজন গঠনে C1 ও C2 অংশ নেই। মনে থাকবে কথাটা? অসাজন, আবার বলছি, অসাজন গঠনে C1 ও C2 অংশ নেই। আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ ও ফ্রুক্টোজে C1 ও C2-তে পার্থক্য থাকে, আর অন্য কিছুতে পার্থক্য থাকে না, পার্থক্য থাকে। এজন্য দুটি যৌগ একই অসাজন গঠন করে। মনে থাকবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একই অসাজন কেন গঠন করে বলো তো? যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে শুধু C1 আর C2 কার্বনেই পার্থক্য থাকে,
আর C1 আর C2 কার্বনটাই এই অসাজন গঠনে অংশগ্রহণ করে। ফলে বাকি বডিটা দুটো যৌগের মধ্যে কোনো পার্থক্য না থাকায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটো যৌগ কিন্তু একই অসাজন গঠন করে। বোঝা গেছে? আমরা ফ্রুক্টোজের আর একটা বিক্রিয়া দেখব, ফ্রুক্টোজ বিজারক সুগার এবং ফ্রুক্টোজ কি করে গ্লুকোজ বিজারণ ধর্ম। ফ্রুক্টোজের বিজারণ ধর্ম কি করবে? টলেন্সকে বিজারিত করে, টলেন্সকে ধাতব সিলভারে বিজারিত করে। ফলে ফ্রুক্টোজ টলেন্স বিকারকে বিজারিত করবে, নিজে জারিত হবে এবং কালো বা ধূসর বর্ণের ধাতব সিলভারে বিজারিত করে। এই হলো বিজারণ ধর্ম টলেন্সকে। আবার কি করে? ফেলিং বেনেডিক্টকে লাল Cu2-তে বিজারিত করে। বোঝা গেছে? তাহলে টলেন্স ফেলিং আমরা এই মুহূর্তে বিজারণ ধর্ম পড়ছি, যেমন C6H12O6 এ কি করে? ফেলিং বা এই বেনেডিক্ট বিজারিত করবে, নিজে জারিত হবে এবং লাল বর্ণের কিউপ্রিক অক্সাইডে বিজারিত করবে। এই হলো এর বিজারণ ধর্ম এবং সামগ্রিকভাবে ফ্রুক্টোজের এই 3-4টা বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে। ফলে ফ্রুক্টোজের গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণের ফলে, সেক্ষেত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা জারিত করলে টার্টারিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন হয়। সোডিয়াম অ্যামালগাম দ্বারা বিজারিত করলে সরবিটল উৎপন্ন হয়। অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার ফলে অসাজন উৎপন্ন হয় এবং টলেন্স ফেলিংকে বিজারিত করতে পারে। এবার আমরা ফ্রুক্টোজের গঠন কাঠামোর একটা ধারণা তৈরি করব, ফ্রুক্টোজের বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামোর ধারণা। ঠিক আছে? তো মনে রাখবে ফ্রুক্টোজের দুটি স্টিরিও আইসোমার আছে, দুটি স্টিরিও আইসোমার। দুটি স্টিরিও আইসোমার বর্তমান মনে থাকবে। একটি হলো আলফা ডি ফ্রুক্টোপাইরানোস, যার আপেক্ষিক আবর্তন -20 ডিগ্রি। আর একটা হলো বিটা ডি ফ্রুক্টোপাইরানোস, যার আপেক্ষিক আবর্তন -1.33 ডিগ্রি। মনে থাকবে জলীয় দ্রবণে সাম্যাবস্থায় আপেক্ষিক আবর্তন -92 ডিগ্রি হয়। বোঝা গেছে? তাহলে কি বললাম? ফ্রুক্টোজের আমরা যদি বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামোর বদ্ধ শৃঙ্খল গঠনের যদি আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করি, তাহলে দেখবো এর দুটো স্টিরিও আইসোমার আছে, একটা আলফা ডি ফ্রুক্টোপাইরানোস যার আপেক্ষিক আবর্তন -20 ডিগ্রি, আর একটা হলো বিটা ডি ফ্রুক্টোপাইরানোস যার আপেক্ষিক আবর্তন -1.33 ডিগ্রি। সাম্যাবস্থায় এটা কি করে? আপেক্ষিক আবর্তনের মান -92 ডিগ্রিতে স্থির হয় এবং মিটার রোটেশন ধর্ম দেখায়। ফ্রুক্টোজের যে বদ্ধ শৃঙ্খল গঠনটা আছে, বদ্ধ শৃঙ্খল বলয়টা যে আছে, বদ্ধ শৃঙ্খল গঠন, সেটা ফিউরান বলয়ের মতন। ফিউরান বলয় বলয়ের মতন। মনে থাকবে?
আর এই ফিউরান বলের মতন হওয়া এর বদ্ধ শৃঙ্খল গঠন বদ্ধ শৃঙ্খল গঠনকে ফ্রুক্টোফিউরানোস বলা হয়। ফিউরানোজ বলা হয়। এই হলো এর বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামোর একটা ধারণা। তাহলে ফ্রুক্টোজের বদ্ধ শৃঙ্খল গঠন কাঠামোর আন্দাজটা ধারণাটা আমরা কোথা থেকে পাই? যেহেতু এর দুটো স্টিরো আইসোমার আছে, জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তনের সাম্যাবস্থায় 92 ডিগ্রিতে স্থির হয় এবং এর বদ্ধ শৃঙ্খল গঠনটা ফিউরান বলের মতন, সেজন্য এর বদ্ধ শৃঙ্খল গঠনটাকে বলা হয় ফ্রুক্টোফিউরানোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ, বলো তো কীভাবে এদের মধ্যে পার্থক্য করা যাবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যাবে কিভাবে? আমরা যদি বেশ কিছু বিক্রিয়া গ্লুকোজ এবং টলারেন্স এবং ফেলিং এদেরকে দিয়ে কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যায় না, কারণ দুটোই টলারেন্স ফেলিংয়ের সঙ্গে বিক্রিয়া করে। ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করার জন্য আমরা কি করব? উষ্ণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কি হয়? বাদামি বর্ণের, মনে রাখ, বাদামি বর্ণের রেজিন উৎপন্ন করে। বাদামি বর্ণের রেজিন উৎপন্ন হয়। এক্ষেত্রে কিন্তু ফ্রুক্টোজ এই রেজিন উৎপন্ন করে না, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় রেজিন উৎপন্ন করে না। এছাড়াও ব্রোমিন জল দিয়েও আমরা পার্থক্য করতে পারি। ফলে একটা পার্থক্য মনে রাখার চেষ্টা করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে গ্লুকোজ বিক্রিয়া করে বাদামি বর্ণের রেজিন উৎপন্ন করে, বর্ণটা মনে রাখবে। এক্ষেত্রে কিন্তু এই ধরনের রেজিন উৎপন্ন হয় না। আমরা এবার ডাইস্যাকারাইড নিয়ে কথা বলবো। ডাইস্যাকারাইড ধারণা আছে তো? ডাইস্যাকারাইড কাকে বলে? ডাইস্যাকারাইড যে সমস্ত পলিস্যাকারাইডের বা কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণে দুটো মনোস্যাকারাইড উৎপন্ন, তাদের ডাইস্যাকারাইড বলে। এরকম ডাইস্যাকারাইডের নিয়ে আমরা কিছু একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। এরকম ডাইস্যাকারাইডের যদি আমি উদাহরণের কথা বলি, ডাইস্যাকারাইডের উদাহরণ যেমন সুক্রোজ, যেমন মল্টোজ, যেমন ল্যাকটোজ। খুব ভালো করে উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। এরা হলো ডাইস্যাকারাইড, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। এদের মধ্যে দুটো করে মনোস্যাকারাইড একক বর্তমান, এবং এরা যে দুটো মনোস্যাকারাইড একক দিয়ে এরা যুক্ত থাকে, সেই দুটো মনোস্যাকারাইড একক যে কানেক্টিং লিঙ্কেজটা তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। ভীষণ ইম্পর্টেন্ট এই টার্মটা মনে রাখবে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। গ্লাইকোসাইডিক বন্ধন, এই টার্মটা মনে রাখবে। গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে? ডাইস্যাকারাইডে দুটি মনোস্যাকারাইড অক্সিজেন দ্বারা যে ইথারীয় বন্ধনে যুক্ত থাকে, মনে থাকবে, তাকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ধন বলে। বোঝা গেছে? তাহলে আবার বলছি, ডাইস্যাকারাইডে দুটি মনোস্যাকারাইড অক্সিজেন পরমাণু দ্বারা যে ইথারীয় বন্ধনে যুক্ত থাকে তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এবং এই যে ডাইস্যাকারাইডগুলো আছে, ডাইস্যাকারাইডগুলোর বিজারক আবার অবিজারক হতে পারে। ওরকম ডাইস্যাকারাইডের বিজারক সুগার যেটা মল্টোজ, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই, মল্টোজ আর ল্যাকটোজ, এরা হলো বিজারক সুগার। কেন বিজারক সুগার? কারণ গ্লাইকোসাইডিক বন্ধন, মনে রাখবে, এদের ক্ষেত্রে যে বন্ধন গঠনে, গ্লাইকোসাইডিক বন্ধন গঠনে কার্বনিল
কার্বনিল গ্রুপ মুক্ত থাকে, যাদের ক্ষেত্রে কার্বনিল গ্রুপ মুক্ত থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা বিজারক সুগার হিসাবে আচরণ করবে। অবিজারক সুগার, অবিজারক সুগার কারা? যেমন সুক্রোজ, সুক্রোজ, ট্রেহেলোজ, এরা হলো অবিজারক সুগার, কারণ এদের এই যে গ্লাইকোসাইডিক বন্ধন গঠনে মনে থাকবে কার্বনিল গ্রুপ অংশ নেয়, ফলে মুক্ত থাকে না, ফলে এদের বিজারণ ধর্ম থাকে না। সুতরাং ডাইস্যাকারাইড আজকে থেকে মনে রাখবে, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, এই তিনটাই আমাদের বইতে আছে, এই তিনটাকে মনে রাখার চেষ্টা করবে। এবং এই সমস্ত ডাইস্যাকারাইডে যে দুটো মনোস্যাকারাইড যে কানেক্টিং লিঙ্কেজটা, সেটা অক্সিজেন দ্বারা ইথারীয় বন্ধনে আবদ্ধ থাকে, যাকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বলে। এই ধরনের ডাইস্যাকারাইডগুলো দুরকম হতে পারে, বিজারক আর অবিজারক। বিজারক ডাইস্যাকারাইডের উদাহরণ হলো মল্টোজ, ল্যাকটোজ, আর অবিজারক ডাইস্যাকারাইডের উদাহরণ হলো সুক্রোজ। এদের বিজারণ ধর্ম দেখাবার না দেখাবার জন্য দায়ী কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা, এবং সেখানে কার্বনিল গ্রুপ যদি মুক্ত থাকে তাহলে বিজারক সুগার হবে, আর মুক্ত না থাকলে সেটা অবিজারক সুগার হবে। তোমরা বলতে পারবে সুক্রোজ বিজারক না অবিজারক সুগার? আমরা এবার সুক্রোজ, ডাইস্যাকারাইড সুক্রোজ নিয়ে কথা বলবো। ডাইস্যাকারাইড সুক্রোজ ভীষণ ইম্পর্টেন্ট একটা সুক্রোজ, ডাইস্যাকারাইড, বোঝা গেছে তো? ডাইস্যাকারাইড এর উৎস যদি বলি তাহলে এটা পাওয়া যায় আনারসে, পাওয়া যায়, বোঝা গেছে? পাকা তালে পাওয়া যায়, বিটে পাওয়া যায় ইত্যাদিতে এটা। এছাড়া এর প্রধান উৎস, সুক্রোজের প্রধান উৎস হলো ইক্ষু, সেই জন্য একে কি বলা হয় বলো তো? ইক্ষু শর্করা বলা হয়, ইক্ষু শর্করা বলা হয়, বোঝা গেছে? আর এটা বর্ণহীন কেলাসাকার, স্বাদে মিষ্টি। তাহলে সুক্রোজ আনারস, বিট, পাকাতাল ইত্যাদিতে পাওয়া যায়, প্রধান উৎস হলো ইক্ষু, এই জন্য একে ইক্ষু শর্করা বলা হয়। এবং এটা বর্ণহীন কেলাসাকার, স্বাদে মিষ্টি। আর সেই সঙ্গে মনে রাখবে এটা অবিজারক সুগার, অবিজারক সুগার, সেই জন্য এটা টলেন্স ফেলিংকে বিজারিত করে না। মনে থাকবে অবিজারক সুগার, এ কমন ধর্ম যে অবিজারক সুগার হলে টলেন্স ফেলিং বিজারিত করবে না, বিজারিত করে না, বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে এটা অসাজনও গঠন করবে না, অবিজারক সুগার হলে অসাজনও গঠন করবে না, অসাজন গঠন করে না, এই কথা বোঝা গেছে? আর কি, এটা মিউটা রোটেশন দেখাবে না, এটা মনে রাখবে এটা মিউটা রোটেশন গঠন করবে না, বোঝা গেছে? মিউটা রোটেশন গঠন করে না, গঠন করে না। আমরা এই সুক্রোজের যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আর্দ্র বিশ্লেষণে সুক্রোজ আর্দ্র বিশ্লেষণে সমমল গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন করে। আগের দিন ক্লাসে আমরা দেখেছি এটা গ্লুকোজের প্রস্তুতিতে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। মনে রাখছি জল দিয়ে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয় এক্ষেত্রে কিন্তু উৎসেচকটার নাম মনে রাখবে ইনভার্টেজ এনজাইম। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ সমমল, কথাটা মনে রাখবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে, গ্লুকোজ ফ্রুক্টোজ, বোঝা গেছে? এই হলো সুক্রোজ, একটা ডাইস্যাকারাইড, ভীষণ ইম্পর্ট্যান্ট ডাইস্যাকারাইড। এবং এর সাধারণ তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে, সহজ আছে তো। সুক্রোজ এটা একটা ডাইস্যাকারাইড, একে কোথায় পাওয়া যায় বলো তো? আনারস, পাকা তাল, বিট ইত্যাদিতে পাওয়া যায়। প্রধান উৎস ইক্ষু হয়, একে ইক্ষু শর্করা বলে। এটা স্বাদে মিষ্টি, বর্ণহীন কেলাসাকার,
এবং এটা অবিজারক সুগার হলে এই ধর্মগুলো কিন্তু কমন মনে রাখবে আজকে থেকে। কি হবে? টলারেন্স ফেলিংকে বিচারিত করতে পারবে না, অসাজন গঠন করবে না, মিউটার রোটেশন দেখাবে না, এবং এটার আর্দ্র বিশ্লেষণের ফলে সমমল কথাটা মনে রাখবে, সমমল গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এবং এই আর্দ্র বিশ্লেষণটা যে এনজাইমের উপস্থিতিতে ঘটে তাকে ইনভার্টেজ বলে। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে। এক্ষেত্রে সুক্রোজের সাথে রিলেটেড একটা টার্ম আছে যাকে ইনভার্সন অফ কেন সুগার বলে, ভীষণ ইম্পর্ট্যান্ট টার্ম। এই টার্মটা নিয়ে আমরা কিছু কথা বলবো। ইনভার্সন অফ কেন সুগার নাম শুনেছ আগে? ধারণা আছে ইনভার্সন অফ কেন সুগার? বলো, আছে? তো আমরা দেখব এই টার্মটা ইনভার্সন অফ কেন সুগার, সুক্রোজের অপবর্তন বলা হয় ইনভার্সন অফ কেন সুগার। এই বোঝা গেছে? ইনভার্সন অফ কেন সুগার বোঝা গেছে? এ সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। তো মনে রাখবে সুক্রোজের জলীয় দ্রবণ সুক্রোজের জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তন প্লাস 66.5 ডিগ্রি, যেটা দক্ষিণাবর্তী, দেখতে পাচ্ছ? দক্ষিণাবর্তী। বোঝা গেছে? সুক্রোজের জলীয় দ্রবণ, প্রকৃতিজাত সুক্রোজের জলীয় দ্রবণ দক্ষিণাবর্তী, কিন্তু আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ মনে থাকবে, যার আপেক্ষিক আবর্তন প্লাস 52.5 ডিগ্রি, ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। ফ্রুক্টোজ যার আপেক্ষিক আবর্তন -92.4 ডিগ্রি, গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়। তাহলে এবার কি হবে বলো তো? এর আপেক্ষিক আবর্তন ছিল 66.5 ডিগ্রি, কিন্তু জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষণের ফলে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হলো তাতে গ্লুকোজের আপেক্ষিক আবর্তন প্লাস 52.5 ডিগ্রি আর ফ্রুক্টোজের -92.4 ডিগ্রি। তাহলে জলীয় দ্রবণে আপেক্ষিক আবর্তনের মান কত হবে? ফলে মনে রাখবে দ্রবণে প্লাস 52.5 মাইনাস 92 সমান -19.95 ডিগ্রি বামাবর্তী। জলীয় দ্রবণ বামাবর্তী হয়। বোঝা গেল? ছিল দক্ষিণাবর্তী, হয়ে গেল বামাবর্তী। বোঝা গেছে? তাহলে জলীয় দ্রবণ ছিল দক্ষিণাবর্তী, জলীয় দ্রবণ হয়ে গেল বামাবর্তী। বোঝা গেছে এই কথাটা? ফলে দ্রবণ বামাবর্তী হয়। এইভাবে আর্দ্র বিশ্লেষণের ফলে আর্দ্র বিশ্লেষণের ফলে দ্রবণের আপেক্ষিক আবর্তনের অভিমুখ পরিবর্তনের ঘটনাকে বলা হয় ইনভার্সন অফ কেন সুগার। বোঝা গেছে? ফলে ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ইনভার্সন অফ কেন সুগার বলতে আমরা কি বুঝি বলো তো? সুক্রোজের জলীয় দ্রবণ দক্ষিণাবর্তী, আপেক্ষিক আবর্তন প্লাস 66.5 ডিগ্রি, কিন্তু আর্দ্র বিশ্লেষণের ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে যাদের আপেক্ষিক আবর্তন যথাক্রমে 52.5 ও 92.4। ফলে আর্দ্র বিশ্লেষণের ফলে দ্রবণ কি হয়ে যায়? বামাবর্তী হয়ে যায়। আর্দ্র বিশ্লেষণের ফলে এই যে আপেক্ষিক আবর্তনের অভিমুখের যে পরিবর্তনের ঘটনাটা, এটাকে বলা হয় ইনভার্সন অফ কেন সুগার।
বোঝা গেছেন? সহজ আছে জিনিসটা। তোমরা বলতে পারবে যে সুক্রোজের জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তনের মান কত হয়? মল্টজ আর একটা ডাইস্যাকারাইড, ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইড, এবং মল্টজ আমরা স্টার্চ থেকে তৈরি করি, স্টার্চ থেকে তৈরি করা হয়। উৎপন্ন করা হয়, মনে থাকবে? স্টার্চ স্টার্চের আর্দ্র বিশ্লেষণ করা হয় এবং স্টার্চের আর্দ্র বিশ্লেষণের ফলে মল্টজ উৎপন্ন হয়। এবং এই আর্দ্র বিশ্লেষণটা ডায়াস্টেজ এনজাইম দ্বারা ঘটানো হয়। ডায়াস্টেজ এনজাইম দ্বারা স্টার্চের আর্দ্র বিশ্লেষণের ফলে মল্টজ পাওয়া যায়। বোঝা গেছে? সহজ আছে। মল্টজের বিভিন্ন তত্ত্ব যদি মনে রাখবে, এটা বিজারক সুগার, এটা বিজারক সুগার। আর বিজারক সুগার হলে কি হবে বলো তো? টলেন্স ফেলিং, কমন ধর্মগুলো টলেন্স ফেলিং বিজারিত করে। টলেন্স ফেলিংকে বিজারিত করে। আর কি দেখাবে? মিউটা রোটেশন দেখাবে, মিউটা রোটেশন দেখায়। এই কমন ধর্ম যারাই বিজারক সুগার হবে তারাই কিন্তু এই ধর্মগুলো কমন ধর্ম। মিউটা রোটেশন, টলেন্স ফেলিংকে বিজারিত করবে, মিউটা রোটেশন দেখাবে এবং অসাজন গঠন করবে, অসাজন গঠন করে। বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে এর আর্দ্র বিশ্লেষণে আর্দ্র বিশ্লেষণে 2 মল গ্লুকোজ উৎপন্ন হয়। এ শুধু গ্লুকোজ উৎপন্ন করে, ফলে মল্টজের আর্দ্র বিশ্লেষণে 2 মল গ্লুকোজ উৎপন্ন হবে। এবং মল সংখ্যাটা মনে রাখবে। এই হলো মল্টজের সাধারণ একটা ধারণা। তো মনে রাখবে আজকে থেকে মল্টজ স্টার্চ থেকে তৈরি করা হয় এবং এটা বিজারক সুগার এবং এর আর্দ্র বিশ্লেষণের ফলে শুধু গ্লুকোজ উৎপন্ন হয়, 2 মল গ্লুকোজ উৎপন্ন হয়। মনে থাকবে কথাটা, বিজারক সুগার বটে এটা, এবং এটা মিউটা রোটেশন দেখায়। আমরা এবার আরেকটা ডাইস্যাকারাইড নিয়ে কথা বলবো যাকে ল্যাকটোজ বলা হয়। ল্যাকটোজ কোথায় পাওয়া যায় বলো তো? ল্যাকটোজ বলতে পারবে? ল্যাকটোজ এটা একটা ডাইস্যাকারাইড এবং একে দুধে পাওয়া যায়, দুধে পাওয়া যায়। আর দুধে পাওয়া যায় বলে একে মিল্ক সুগার বলা হয়, মিল্ক সুগার। এবং সেই সঙ্গে মনে রাখবে এটা বিজারক সুগার। তো বিজারক সুগার হলে কি হবে বলো? টলেন্স ফেলিংকে কি করবে? বিজারিত করবে, তাই কিনা বলো? বিজারক কমন, যে বারবার যে কথাটা বোঝাতে চাইছি যে এরা বিজারক সুগার হলে এরা এই কমন ধর্মগুলো দেখাবে। সেই সঙ্গে বলো তো মিউটা রোটেশন দেখাবে না? দেখাবে না, মিউটা রোটেশন দেখাবে। আর কি দেখাবে? সেই সঙ্গে অসাজন গঠন করবে, অসাজন গঠন করে এই ল্যাকটোজ। বোঝা গেছে? আর এর আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হবে? আর্দ্র বিশ্লেষণে সমমল ডি গ্লুকোজ ও ডি গ্যালাক্টোজ গঠন করে, গ্যালাক্টোজ উৎপন্ন হয়। বোঝা গেছে? ফলে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে ডি গ্লুকোজ এবং ডি গ্যালাক্টোজ উৎপন্ন হবে। এই হলো ল্যাকটোজের ছোট্ট একটা ধারণা। তাহলে মনে রাখবে দুগ্ধ একে মিল্ক সুগার বলা হয়, দুগ্ধ শর্করা বলা হয়, কারণ একে দুধে পাওয়া যায়। যেহেতু বিজারক সুগার টলেন্স ফেলিংকে বিজারিত করবে, মিউটা রোটেশন দেখাবে এবং এর আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাওয়া যায়।
বোঝা গেছে? তোমরা বলতে পারবে মল্টজের আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? আমরা এবার পলিস্যাকারাইড নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং ক্লাস, বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য আমরা গল্পের ছলে মনে রাখার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেটগুলোর আমরা সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ পরিচিতি, ধর্মগুলো নিয়ে কথা বলছি। আমরা এবার পলিস্যাকারাইড, যেমন স্টার্চ, পলিস্যাকারাইড কাদের বলে? পলিস্যাকারাইড যারা আর্দ্র বিশ্লেষণে অনেকগুলো মনোস্যাকারাইড তৈরি করে, এরকম পলিস্যাকারাইডের একটা উদাহরণ হলো স্টার্চ। বোঝা গেছে? এবং স্টার্চের যদি বলবো এটা একটা অবিজারক সুগার, তাহলে অবিজারক সুগার যদি হয়, স্টার্চ হলো অবিজারক সুগার। আর অবিজারক সুগার যদি হয় তাহলে কি হবে? টলারেন্স ফেলিংকে বিজারিত করবে? টলারেন্স ফেলিং বিজারিত করে না, অবিজারক সুগারগুলো বিজারিত করে না। ঠিক আছে? আর কি? অসাজন গঠন করবে না, অসাজন গঠন করে না। আর কি বলতো? টলারেন্স ফেলিংকে বিজারিত করবে না, অসাজন দেখাবে, আর মিউটারোটেশন দেখাবে না। মিউটারোটেশন দেখায় না। মনে থাকবে কথাটা? এই হলো স্টার্চ। সেই সঙ্গে মনে রাখবে কি? স্টার্চ দুটি পলিস্যাকারাইড, একক দ্বারা গঠিত। আর পলিস্যাকারাইড একক দুটোর মধ্যে একটা হলো অ্যামাইলোজ, যেটা মনে রাখবে অ্যামাইলোজ এটা কি? আলফা ডি গ্লুকোপাইরানোজ, পাইরানোজের সরল রৈখিক পলিমার। আর একটা হলো অ্যামাইলোপেকটিন, এটা কি? আলফা ডি গ্লুকোপাইরানোজের শৃঙ্খল পলিমার। মনে থাকবে? তাহলে স্টার্চ কি বলতো? স্টার্চ হলো একটা পলিস্যাকারাইড, এ কথা বোঝা গেছে। এবং স্টার্চ একটা অবিজারক সুগার, সে কারণে এই কমন ধর্মগুলো দেখালো। একটাও দেখাবে না কি? টলারেন্স ফেলিংকে বিজারিত করবে না, অসাজন গঠন করবে না, মিউটারোটেশন দেখাবে না। তারপরে যে মনে রাখবে স্টার্চ কিন্তু দুটি পলিস্যাকারাইড একক দ্বারা গঠিত, যার একটার নাম হলো অ্যামাইলোজ আর একটার নাম হলো অ্যামাইলোপেকটিন। এবার অ্যামাইলোজ আবার কি দিয়ে তৈরি? আলফা ডি গ্লুকোপাইরানোজের সরল রৈখিক পলিমার হলো অ্যামাইলোজ, আর আলফা ডি গ্লুকোপাইরানোজের শৃঙ্খল গঠিত পলিমার হলো অ্যামাইলোপেকটিন। বোঝা গেছে কথাটা? সেই সঙ্গে মনে রাখবে, আমরা জানি এই ধর্মটা, স্টার্চ কি করে? আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, I2 দ্রবণে নীল বর্ণ ধারণ করে। কেন নীল বর্ণ ধারণ করে বলতে পারবে? স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এটা বহু জায়গায় আমরা বিভিন্ন পদার্থের শনাক্তকরণে বলে থাকি। বলো, তুমি বলো কেন? কারণ মনে রাখবে এই যে অ্যামাইলোজ আছে না, অ্যামাইলোজ ও I2 ইনক্লুশন, মনে রাখবে টার্মটা ইনক্লুশন জটিল যৌগ গঠন করে, সে কারণে বর্ণ নীল হয়। বোঝা গেছে? যদি তাপ দেওয়া যায় তাহলে বর্ণটা আবার চলে আসবে, শীতল করলে আবার বর্ণটা ফিরে আসবে। এই হলো স্টার্চের একটা সাধারণ পরিচিতি। আমাদের আর একটা পলিস্যাকারাইড আছে যাকে সেলুলোজ বলা হয়, আমরা সেলুলোজ দেখে নেব। সেলুলোজ বোঝা গেছে? এটা অবিজারক সুগার। তো অবিজারক সুগার যদি হয়,
অবিজারক যদি হয় তাহলে কি বলো তো? কমন ধর্মগুলো নিশ্চয়ই আরো আগে আগে যাচ্ছে। কি বলো, আমি লিখবো, তোমরা বলো। টলেন্স ফেলিং বিজারিত করবে না, করবে না? ফেলিং বিজারিত করে না, যেহেতু অবিজারক সুগার। আর কি হবে বলো তো? মিউটারোটেশন দেখাবে না, দেখাবে না? মিউটারোটেশন দেখায় না, তাই তো? আর কি বলো তো? অসাজন গঠন করবে কি না? অসাজন গঠন করে না। বোঝাইছে এই কথাটা? সেই সঙ্গে মনে রাখবে যে সেলুলোজ আছে, এই সেলুলোজ জলে অদ্রাব্য। সেলুলোজ জলে অদ্রাব্য। শয়েটজার বিকারক বলে একটা বিকারক আছে, শয়েটজার বিকারক। শয়েটজার বিকারকে দ্রাব্য। শয়েটজার বিকারকে দ্রাব্য। শয়েটজার বিকারক কাকে বলে বলতে পারবে? শয়েটজার বিকারক, শয়েটজার বিকারক কিউপ্রিক হাইড্রোক্সাইডের কিউপ্রিক হাইড্রোক্সাইডের অ্যামোনিয়াক্যাল দ্রবণ। অ্যামোনিয়াক্যাল লঘু দ্রবণ, একে বলা হয় শয়েটজার বিকারক। এবং সেলুলোজ শয়েটজার বিকারকে দ্রাব্য। সেলুলোজের আর্দ্র বিশ্লেষণ মনে রাখবে। সেলুলোজ কি করে? আর্দ্র বিশ্লেষণে, সেলুলোজের আর্দ্র বিশ্লেষণ ঘটে এবং সেলুলোজ আর্দ্র বিশ্লেষণে ডি গ্লুকোজ উৎপন্ন করে। এই হলো সেলুলোজের একটা সাধারণ ধারণা। সেই সঙ্গে মনে রাখবে মানুষ কিন্তু সেলুলোজ হজম করতে পারে না। মানুষ সেলুলোজ হজম করে না, কারণ এনজাইম, মনে রাখবে এনজাইম সেলুলেজ, এনজাইম সেলুলেজ আমাদের পাকস্থলিতে থাকে না। বোঝা গেছে কথাটা? থাকে না। কাদের থাকে? পশুর পাকস্থলিতে থাকে। আর এ কারণে কি হয় বলো তো? ঘাস যেটা সেলুলোজ দিয়ে তৈরি, সেই ঘাসটা পশুর খাদ্য, মানুষের খাদ্য নয়। যেহেতু ঘাস মূলত সেলুলোজ দিয়ে তৈরি, সে মানুষ কিন্তু ঘাসটাকে হজম করতে পারে না। মানুষের পাকস্থলিতে যদি সেলুলোজ এনজাইমটা থাকতো তাহলে মানুষ কিন্তু ঘাস খেতে পারত। পশুদের পাকস্থলিতে থাকে বলে ঘাস পশুরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে, মানুষ গ্রহণ করতে পারে না। সেই সঙ্গে মনে রাখবে যে স্টার্চের আর্দ্র বিশ্লেষণে স্টার্চকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, স্টার্চের আর্দ্র বিশ্লেষণ মনে রাখবে যদি আংশিক আর্দ্র বিশ্লেষণ করা হয়, আংশিক, তাহলে মল্টোজ উৎপন্ন হয়, মনে থাকবে। আর যদি সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ করা হয়, সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ, তাহলে গ্লুকোজ উৎপন্ন হয়। এটা হলো স্টার্চের আর্দ্র বিশ্লেষণ। আর এই হলো পলিস্যাকারাইডগুলো, ভীষণ ইম্পর্টেন্ট পলিস্যাকারাইড। এবং পলিস্যাকারাইডগুলো মনে রাখার চেষ্টা করবে। তোমরা বলতে পারবে যে স্টার্চের আংশিক আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেটের গুরুত্ব। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কার্বোহাইড্রেটের গুরুত্ব নিয়ে একটা ধারণা তৈরি করব। যেমন কার্বোহাইড্রেট জৈব জ্বালানি হিসেবে কাজ করে। জৈব জ্বালানি আমাদের শরীরের যে বিভিন্ন জৈবিক ক্রিয়া সম্পন্নের জন্য যে বিশাল শক্তির উৎস হিসাবে কিন্তু কার্বোহাইড্রেট কাজ করে। মনে থাকবে কথাটা? বলে কার্বোহাইড্রেট কাজ হলো জৈবিক ক্রিয়া শক্তির যোগান দেওয়া, শক্তির প্রধান উৎস, শক্তির প্রধান উৎস, মনে থাকবে। সেই সঙ্গে মনে রাখবে যেমন বিভিন্ন জৈবিক ক্রিয়া শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। ফলে কার্বোহাইড্রেট জৈব জ্বালানি, বায়োফুয়েল হিসাবে কাজ করে। যেমন গ্লুকোজ, এক অণু গ্লুকোজের জারণের ফলে
এখন গ্লুকোজের জারণের ফলে প্রায় 1880 কিলোজুল পার মোল শক্তি পাওয়া যায়। এত বিশাল পরিমাণ একটা শক্তির উৎস হলো কার্বোহাইড্রেট। ফলে কার্বোহাইড্রেট জৈব জ্বালানি হিসাবে কাজ করে। আবার কার্বোহাইড্রেট সঞ্চিত খাদ্য হিসাবেও কাজ করে। সঞ্চিত খাদ্য, রিজার্ভ ফুড কি, যেমন উদ্ভিদের ফলে থাকে, ফলে স্টার্চ থাকে, স্টার্চ, বোঝা গেছে। ফলে ছোট চারা গাছ যখন ছোট চারা গাছটা সালোক সংশ্লেষ ঘটাতে পারে না, তখন ছোট চারা গাছ সেই স্টার্চ খাদ্য হিসাবে গ্রহণ করে। বোঝা গেছে, খাদ্য হিসাবে গ্রহণ করে। এবং পশুরা কি করে, পশুদের যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। আমরা জানি এটা গ্লাইকোজেন, ঠিক আছে। গ্লাইকোজেন সঞ্চিত থাকে, যেটা উপোস বা অসুস্থতার সময় দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং খাদ্য তৈরি। আবার বলছি যে পশুদের যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন থাকে এবং এই গ্লাইকোজেনটা কি করে বলো তো, যখন অসুস্থ বা উপোস অবস্থায় কি করে, বিশেষ অবস্থায় দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং শক্তির যোগান দেয়। বোঝা গেছে এই কথাটা। এছাড়াও আবার বলছি, যেমন তাহলে সঞ্চিত খাদ্য জৈব জ্বালানি হিসেবে কাজ করে, ঠিক তেমনি জৈব অণুর সংগঠক হিসাবে কাজ করে। সংগঠক কীরকম, যেমন রাইবোজ, ডিরাইবোজ সুগার কি করে, ডিএনএ এবং আরএনএতে থাকে। ডিএনএ ও আরএনএতে থাকে। যে নিউক্লিক অ্যাসিডগুলো আছে, ডিএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে থাকে। এবং নিউক্লিক অ্যাসিডে থেকে এরা কি করে, বংশের বার্তা বহন করে। বোঝা গেছে। এছাড়াও এটিপি, শক্তির উৎস যে এটিপিতে রাইবোজ সুগার থাকে। এইভাবে এরা কি করে বলো তো, জৈব অণুর সংগঠক হিসাবে কাজ করে কার্বোহাইড্রেটগুলো। এই কথা বোঝা গেছে, জৈব অণুর সংগঠক হিসাবে কাজ করে। এরপরে আমরা যদি দেখি শুধু তাই, যেমন কাঠামো গঠনে কার্বোহাইড্রেটের গুরুত্ব আছে। তাহলে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কার্বোহাইড্রেটের গুরুত্ব নিয়ে একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করছি। যেমন বায়োফুয়েল অর্থাৎ জৈব জ্বালানি হিসাবে এরা কাজ করে। এরা আবার সঞ্চিত রিজার্ভ ফুড, সঞ্চিত খাদ্যের উৎস হিসাবে কাজ করে। আবার এরা জৈব অণুর সংগঠক হিসাবে কাজ করে। সেই সঙ্গে কাঠামো গঠনে যে কাঠের যে আসবাবপত্র, কাঠের মূল উপাদান হলো সেলুলোজ, আর যেটা কার্বোহাইড্রেট। এই কথা বোঝা গেছে, সেলুলোজ যেটা কার্বোহাইড্রেট। ফলে কাঠের বিভিন্ন আসবাবপত্র যে তৈরি হয়, বিভিন্ন কাঠামো, মানুষ তার বেঁচে থাকার জন্য বাড়িঘরে যে কাঠামো, যে কাঠের তৈরি কাঠামো গোটাটাই কিন্তু কার্বোহাইড্রেটের অবদান। কারণ কাঠ হলো সেলুলোজ গঠিত কার্বোহাইড্রেট। আমরা শিল্পেও দেখব, শিল্পে কিন্তু ব্যাপক হারে ব্যবহৃত হয়। যেমন তুলো, বোঝা গেছে, বস্ত্র শিল্প, এছাড়া মদ্য শিল্প ইত্যাদিতে ব্যাপক হারে কিন্তু কী হয়, কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। ফলে শিল্পে কাঠামো গঠনে বায়োফুয়েল হিসাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটের গুরুত্ব অপরিসীম। এই হলো আজকের আলোচনা। মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ সম্পর্কে একটা সাধারণ ধারণা, সেই সঙ্গে পলিস্যাকারাইড, স্টার্চ, সেলুলোজ এবং ডাইস্যাকারাইড, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ, এদের সাধারণ পরিচিতি, এদের বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্য, সেই সঙ্গে কার্বোহাইড্রেটের গুরুত্ব নিয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। আমার মনে হয় ক্লাসটা ভালো লেগেছে।
বিভিন্ন তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে, মনে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।